নমস্কার খুলুঙ্খা। আজকে আপনাদেরকে এখানে আহ্বান করেছি, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। দুটো বিষয়ে এখানে বলার জন্য, যদিও দুটো দু রকমের, ভিন্ন ধরনের। একটা ঘটনা হলো গত 10 তারিখে শান্তিনিকেতন মেডিকেল কলেজে একজন যুবতী মেয়ে, তার মৃত্যু ঘটেছে। ইতিমধ্যে পত্রপত্রিকায়, আপনাদের বিভিন্ন চ্যানেলে এ সম্পর্কে নানা খবর বেরিয়েছে এবং প্রশাসনের তরফ থেকেও এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মতো করে সেখানে মিডিয়াকে বা জনগণের সামনে এটাকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এবং সেখানে একদিক থেকে আপনাদের মাধ্যমগুলোতে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে খবর, এবং জনগণের তরফ থেকেও আমরা বিভিন্ন সূত্রে যা পেয়েছি, আমাদের মনে হয়েছে ঘটনাটা মোটেই স্বাভাবিক না। সরেজমিনে সশরীরে সেখানে যাওয়া দরকার এবং যে পরিবারের এই মেয়ে, তার এই অকাল মৃত্যু হয়েছে, তাদের মুখ থেকে জানা দরকার, প্রতিবেশী থেকে জানা দরকার। সে মোতাবেক আজকে আমরা দুপুরবেলা সেখানে গেছি। আমার সাথে সমর চক্রবর্তী, আমাদের ডুকলি মহকুমার সম্পাদক, তিনি ছিলেন, এবং আমাদের যুব নেতা ডিওয়াইএফএর সেক্রেটারি কমরেড নবারুণ দেব ছিলেন, আরো অনেকে ছিলেন। এবং এই মনীষা দাস, যে মেয়েটির এই হাল হয়েছে, আমরা সোজা তাদের ঘরে গেছি। সেখানে মনীষার বাবা উপস্থিত ছিলেন, তার মা উপস্থিত ছিলেন, তার ভাই ছিলেন, তাদের আত্মীয় পরিজন ছিলেন, এবং আরো অনেক পাড়া প্রতিবেশীরা আমাদের দেখে তারা সেখানে জড়ো হন। আমরা বলেছি, এরকম একটা মর্মান্তিক ঘটনা, যেটা নিয়ে নানা ধরনের খবর আসছে, আর সরকারও একটা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করছে, পুলিশ এবং প্রশাসন। আসলে এই ঘটনার পেছনে কারণ কি? প্রথম বাবা বললেন, আমার মেয়ে 24 বছরের তরতাজা মেয়ে, বিবিএমসি কলেজ থেকে গ্রাজুয়েশন করেছে। যেহেতু সরকারি বা অন্যান্য কোনো কাজকর্ম নেই, যে শান্তিনিকেতন মেডিকেল কলেজে, সেখানে মেয়েদের যে হোস্টেল, সেই হোস্টেলের একজন সহায়ক হিসাবে, কর্মী হিসাবে সকাল 9টা থেকে 5টা এই সময়কালে তার ডিউটি সেই হিসাবে নিযুক্ত হয়েছে। প্রায় 2 বছর হয়। গত 24 ইংরাজির এই আগস্ট মাসের 17 না 16 তারিখ বললেন, 24 গেছে, 25 গেছে, এখন 26, প্রায় 2 বছর। তো বললাম, এই ঘটনা কেন ঘটলো? যে বললেন যে আমার মেয়ে, তার তো 5টার পরে ফিরে আসার কথা, কিন্তু সাম্প্রতিককালে কর্তৃপক্ষ তাদেরকে, এই মেয়েটিকে নানা রকমের
চাপ সৃষ্টি করে যে 9টা 5টার বাইরেও তাকে কাজ করানো হয়। তো তারা বলেছেন, কেন, এরা তো রাত্রে থাকার কথা নয়, অতিরিক্ত কাজ করার কথা নয়। বলছে না, যদি আমি 5টার পরে না থাকি, রাত্রিবেলা যদি আমি ডিউটি না করি, যার জন্য কোনো এই পারিশ্রমিক দেওয়া হয় না, তাহলে পরোক্ষে আমাকে ছাঁটাই করে আমার জায়গাতে অন্য লোককে নেওয়ার জন্য তারা হুমকি দেয়। স্বাভাবিক, এই ভয়ে মেয়ে যে পোশাক করি না পেয়ে এইভাবে অতিরিক্ত তাদের খাটতে হয়। এবং এই কারণে এই মৃত্যুর কদিন আগে এই মেয়ে আসতে পারেনি। মা বারবার ফোন করেছে, বাবাও ফোন করেছে, এমনকি তার ভাইয়ের জন্মদিন সে উপলক্ষেও আসতে পারেনি। মেয়ের অদম্য ইচ্ছা থাকা সত্ত্বেও, ভাইয়ের এই অনুষ্ঠান এবং মার ডাক করে ফিরে ইচ্ছা থাকা সত্ত্বেও, এবং বলল যেদিন ঘটনা হল সেদিন হঠাৎ করে পাড়ার কিছু ছেলে গাড়ি নিয়ে আসে যে আপনার মেয়ে মনীষা অসুস্থ, আপনি আসুন। তারপরে সেখানে গিয়ে তারা এই বিভৎস এই ছবিটা তারা দেখে, এবং সে ছবিটা আমাদেরকে দেখিয়েছে। বলছেন যে একটা ফ্যানে ঝুলে আছে, এবং সেই ফ্যান তার যে ঝুলে আছে ঠিক তার নিচে একটা চেয়ারও আছে, এবং এই চেয়ারের যে ইয়েটা যেমন এরকম পেছনের যেটা, এটা এর থেকে তার পা অনেক নিচে। তো এই যে ফ্যানে ঝুলে থাকা, এটা স্বাভাবিক নয়। কেননা একটা লোক যদি স্বেচ্ছায় মৃত্যুবরণও করতে চায়, এরকম আত্মহত্যা করতে চায়, তাহলে সে ওই চেয়ারের মাথায় পা দেবে, এবং চেয়ারটা সেখানে থাকার কথা নয়, সে নানাভাবে চেষ্টা করবে। এক, তারপর বলছে এই ফ্লোরটা ভিজা, এই ফ্লোরে অনেকগুলো জুতার দাগ, ফ্লোর, এমনকি যে বিছানা আছে সে বিছানাতেও এরকম জুতার দাগ। তো আমরা বললাম, এটা তো ওকে দেখে তাকে নামানোর জন্য লোকজন গেছে। না না না, তাকে তো নামানো হয়, আমাকে নেওয়ার পর নামানো হচ্ছে, তাদের সেখানে তো জুতার দাগ হওয়ার কথা নয়। সে যেরকম ভাবে ঝুলে আছে, যেরকম ভাবে চেয়ারটা আছে যে জায়গায়, সেভাবে আছে, এটা তার আগে থেকেই। তৃতীয় ঘটনা হলো, ওই ঘরের ভেতরে কোনো মই বা অন্যভাবে যে ফ্যানটা, সিলিংটা এত উঁচু, এই মেয়েটার পক্ষে কোনোভাবেই এই ফেলে গিয়ে তার ওই যে যেখানে এই তাকে ঝুলিয়ে রাখা হয়েছে বা দেখানো হয়েছে, এই ফ্যানে যে কাপড় দিয়ে সেখানে ঝুলেছে, এটা নাগাল পায় না। কি করে সে এই ফ্যানে বাঁধলো? তারপরে এই এইভাবে। আর চতুর্থত হলো, একটা 24 বছরের মেয়ে, মানে তার ওজন নাই নাই করলেও 45 থেকে 60 কিলো হবে, ধরুন 50 কিলো হবে, কিন্তু ফ্যানের একটা ব্লেড কোনো বাঁকা হবে, একদম অক্ষত অবস্থায়। এই ছবিগুলো আমরা খুঁটি খুঁটে দেখলাম। তার মানে এই ছবিগুলো বাবা যখন গিয়ে দেখেছে মেয়ের প্রাণ নেই, কিন্তু এই যে ঘটনাগুলো, যে ছবি চোখের সামনে, মানে ছবিতে দেখা গেছে, সেখানে তার সারাউন্ডিংস,
ঠিক পায়ের নিচে চেয়ারটা আছে, চেয়ার জায়গায় দাঁড়িয়ে আছে, ঝুলছে। এটাকে তার পক্ষে ওখানে বাঁধার কোনো সুযোগ নেই। ফ্যানের একটা ব্লেড বাঁকা হয়নি। তারপর নিচে জল, বিছনায় এবং সেই ফ্লোরে অনেকগুলো জুতার ছাপ। তো সবটা মিলিয়ে একটা গুরুতর একটা সন্দেহের বাতাবরণ উদ্রেক করে যে এটা স্বাভাবিক ঘটনা। তো এরকম একটা ঘটনা যে মানে ঘটনায় সেখানে পুলিশ গেছে, দমকল গেছে, বাবা যাওয়ার পর লাশ নামিয়ে এনে পোস্টমর্টেম হয়েছে এবং পুলিশ সাধারণত এরকম পদক্ষেপ গ্রহণ করে সে সময় করে বাবার হাতে, পরিবারের হাতে লাশ তুলে দিয়েছে। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের কোনো অভিযোগ নেই, কারণ এই ঘটনাগুলো আগের থেকে সরকার জানার কথা নয়, আগের থেকে পুলিশ জানার কথা নয়। সরকারের দায়িত্ব, পুলিশের দায়িত্ব এগুলি সবগুলো খতিয়ে দেখে কিভাবে আসল কারণটা খুঁজে বের করে, ফরেন্সিক বা অন্যান্য সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে। কিন্তু আমরা দুর্ভাগ্যের সাথে আমরা লক্ষ্য করছি যে ডুকলি পুলিশ মহকুমার এসডিপিইউ, আমতলী পুলিশ মহকুমার এসডিপিইউ বলেন যে এটা আত্মহত্যা, এবং মিডিয়ার কাছে একটা খবর রটে দিয়েছে এটা প্রেমজনিত, এবং এটাকে এস্টাবলিশ করার জন্য একজন যুবককে গ্রেপ্তারও করা হয়েছে, রিমান্ডেও নেওয়া হয়েছে, তাকে জেলে নিক্ষিপ্ত করা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, সেই যুবককে গ্রেপ্তার করা সন্দেহভাজন পুলিশ করতেই পারে, করা দরকারও। এবং তার সাথে মিডিয়াগুলোতেও যেটা দেখতে পেয়েছি বা আজকেও সেখানে যারা প্রতিবেশীরা বলছেন, এই যে ছেলেটাকে গ্রেপ্তার করা হয়েছে সে নাকি ওই ঘটনা হওয়ার প্রায় ঘন্টাখানেক আগে গিয়ে সেখানে গেটে গিয়ে, এটা মেয়েদের হোস্টেল যেহেতু দারোয়ান দারোয়ান বন্ধ থাকে রাত্রিবেলা, বারবার চেষ্টা করেছে দরজা খুলুন দরজা খুলুন, একটা খবর আছে এখানে একটা অমুক আছে, যদি তাকে বাঁচানো দরকার। অর্থাৎ যেভাবেই হোক, এটা সত্যি মিথ্যা কতটুকু জানি না, অর্থাৎ ছেলেটা খবর পেয়েছে, হয়তোবা সে মেয়েটার উপরে কেউ থ্রেট করছে, কেউ এসব করছে, মেয়েটা বোধ হয় ভয়ে এই ছেলেটাকে বলতে পারে। এটা হলো বাইরের থেকে শোনা। তো পুলিশ এই ঘটনায় সে ছেলেটাকে গ্রেপ্তার করেছে, এটা ঠিক করেছে বলছি না, তাকে যদি তার প্রেম জনিত সম্পর্ক থাকে বা অন্য কোনো সূত্র পেয়ে থাকে, করতেই পারে। কিন্তু এই ঘটনার পর যে পরপর যে কতগুলো প্রশ্ন উঠে আসছে, আমরা জিজ্ঞেস করলাম শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যে কলেজে এই মেয়েটা 2 বছর ধরে চাকরি করছে, 10 তারিখ রাত্রিবেলা ঘটনা, 11 তারিখ গেল, 12 তারিখ গেল, 13 তারিখ গেল, আজকে 14 তারিখ, প্রায় 4 দিন হয়ে গেল। তারা কি কেউ এসছেন আপনাদের বাড়িতে? না। শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যে কলেজে এত বড় একটা নৃশংসতম ঘটনা ঘটলো, একজন লোকও সেখানে আসলেন না। তো এই ক্ষেত্রেতে কি সিদ্ধান্ত উপনীত হয়?
শান্তিনিকেতন কলেজ এমনিতেই এই কলেজের সৃষ্টি থেকেই বিতর্কিত, যদিও ওটার সাথে একটা খুন বা আত্মহত্যা রিলেট করা ঠিক নয়। তো এই ঘটনায় তাদের যে উত্থানের বা তাদের বিতর্ক, এই ঘটনায় যেন মনে হয় কোথাও একটা রিমোট একটা সম্পর্ক যুক্ত আছে। একটা তরতাজা মেয়ে মারা গেল, একটা সমবেদনা জ্ঞাপন করার জন্য একজন কর্তৃপক্ষ লোক আসবে না? দুই হলো, আজ পর্যন্ত যে আপনাদের কোনো মিডিয়া থেকেও আমি কোনো খবর দেখিনি, পাড়া প্রতিবেশীরও বলছেন না, ওই শান্তিনিকেতন মেডিকেল কলেজের কোনো কর্তৃপক্ষকে বা সেদিন যারা ডিউটিতে ছিল, দারোয়ান বা ওয়ার্ডেন বা অন্য যারা ওই হোস্টেলের ছাত্রী, পাশাপাশি কিছু ভিডিও আপলোড করা হয়েছে, দুরকম ভিডিও দেখিয়েছে আজকে আমাদের। একটা ভিডিও দেখিয়েছে কিছু লোক এটাকে জোর করে ভাঙার চেষ্টা করে দরজা, আবার দেখা গেল ফাইনালি একটা সাধারণ পোশাক পরা, এই মানে ইউনিফর্ম পরা একটা মহিলা গিয়ে সাধারণ একটা টোক্কা দিয়েছে, দরজা খুলে গেছে। অর্থাৎ দরজা ভাঙার চেষ্টা করা, এটা এক ধরনের নাটক। আবার দেখা গেল ওই মেয়েটা একেবারে টোক্কা দিয়ে দরজাটা খুলে গেছে। অর্থাৎ সবটা মিলিয়ে এই তাদের কাছে যে সমস্ত ছবি ইত্যাদি আসছে, এটা মনে হয়েছে দরজা ভাঙার চেষ্টা করাটাও একটা নাটক, বা এসব ঘটনা করে ভেতর থেকে দরজা বন্ধ করে এরকম করানো হয়েছে। আর তার সাথে সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো আরক্ষা প্রশাসনের ভূমিকা। একজন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মহিলা, আরো দুর্ভাগ্যের মহিলা, বলে দিচ্ছে এটা প্রেম ঘটিত। তার সাথে আমি বলছি, আমি দেখলাম গতকাল সম্ভবত আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী, তাদের নেতা তথা প্রধানমন্ত্রীর 12 বছর পূর্তি উপলক্ষে সারা দেশে এখন জনগণের টাকায় তাদের প্রচার চালাতে হবে, সে উদ্দেশ্যে এখানে তাদের রাজ্য দপ্তরে একটা সাংবাদিক সম্মেলন করেছেন। তিনি সমস্ত ক্ষেত্রে যে বলে থাকেন জিরো টলারেন্স, কাউকে ছাড়া হবে না। তো এই যে পদক্ষেপ গ্রহণ করা হলো, এটাকে জিরো টলারেন্সের নমুনা। এসডিপিও তো আগে থেকেই ছেড়ে দিয়েছে। অর্থাৎ যে একটা ঘটনা ঘটলো, তার গভীরে না গিয়ে একেবারে চট করে পোস্টমর্টেম রিপোর্ট বের হবার আগে থেকেই বলে দিল এটা সুইসাইড। তো মুখ্যমন্ত্রী বলছেন কাউকে ছাড়া হবে না, কিন্তু তার পুলিশ, তার দপ্তর আগে থেকে গেট খুলে দিয়ে আগে থেকেই অপরাধীকে মুক্ত করা। এবং তার চেয়ে বড় কথাটা হলো যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ, তাদের কাউকে জিজ্ঞাসাবাদ করা হলো না। এটা কি ধরনের জিরো টলারেন্স? কি ধরনের কাউকে ছাড়া হবে না? সবাইকে ছেড়ে দিয়ে বলছে কাউকে ছাড়া হবে না। তো আমরা যেটা এ প্রসঙ্গে বলতে চাই, এর সাথে বলছি, মুখ্যমন্ত্রী বোধহয় ছিলেন না রাজ্যে, দিল্লিতে ছিলেন, তার নির্দেশ তো হয় না। তিনি ম্যাজিস্ট্রেট তদন্ত, ম্যাজিস্ট্রেট মানে হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট না, পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের, এটাকেও ম্যাজিস্ট্রেট বলা হয়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তদন্ত দিয়েছেন। এটা আরেক ধরনের অদ্ভুত। এটার হওয়া উচিত ক্রিমিনাল ইনভেস্টিগেশন। এই ম্যাজিস্ট্রেট বা আরো বড় উচ্চপদস্থ অফিসার হলেও তিনি কি করবেন এখানে? ডিএম সাহেব নাকি গেছেন,
মনীষার বাড়িতে দেখা করেছেন তার বাবার সাথে, মার সাথে। কিন্তু কি করবেন? এটা ডিএম এর কাজ নয়। এই দায়িত্ব পুলিশের, ক্রিমিনাল ইনভেস্টিগেশন করার জন্য। তো এই জন্যই বলছি যে পরম্পরা, পুলিশের বক্তব্য, এসডিপিইউ, তারপরে মুখ্যমন্ত্রীর অ্যাকশন, জিরো টলারেন্স, সবটা মিলে মনে হচ্ছে ত্রিপুরার যে আরো প্রতিদিনই কোথাও নারী পাচারে, কোথাও পরশ্রী অপহরণে, কোথাও গাঁজা পাচারে, কোথাও অস্ত্র ধরা পড়ে, সবই মাননীয় মন্ত্রী রতনলাল নাথের জিনিয়াসরা ধরা পড়ছে সর্বত্র। এই জিনিয়াসদের ছেড়ে দেওয়ার একটা কৌশল, এই যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন না করিয়ে ওই ডিএমকে দিয়ে তদন্ত করিয়ে একটা কনকক্টেড ফুড তৈরি করবে আর লোকচক্ষে এটাকে আগাবার চেষ্টা। আমরা সরকারের এই প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে আমরা নেগেট করছি এবং আমাদের দাবি এটা পদস্থ অফিসারকে দিয়ে এটা এসআইটি করা হোক, স্পেশাল ইনভেস্টিগেশন টিম, বা একজন সিটিং জাজের তদারকিতে এই তদন্ত হোক। তা না হলে অপরাধ ধরা পড়বে না, এই পরিবার জাস্টিস পাবে না। তার সাথে বলবো, এই পরিবারকে, যদিও একটা জ্যান্ত মেয়ের তার জীবনের মূল্য তো কোনো অর্থ মূল্যে বিচার করা যাবে না, তারপরও সরকার এই পরিবারকে, যে মেয়েটাকে 24 বছর খাইয়ে পড়িয়ে একটা স্নাতক স্তর অব্দি উন্নীত করে তাকে পাশ করিয়েছে, পরিবারের অন্তত বিয়ে শাদী হওয়ার আগে অব্দি একটা আশা আকাঙ্ক্ষা ছিল, সেদিক থেকে কি ধরনের কম্পেনসেশন দেওয়া যায় সরকার তা ভাবে। এই হলো প্রথম আমাদের ইয়ে। দ্বিতীয় হলো, এটা একটু ভিন্ন ধরনের। আপনারা দেখেছেন গতকাল এখানে ত্রিপুরা বারের নির্বাচনে সংবিধান বাঁচাও মঞ্চ তারা বিপুল ভোটে জিতেছেন। পত্রপত্রিকায় লেখা হয়েছে বামগ্রেস, অর্থাৎ বামপন্থী এবং কংগ্রেস। অন্যদিকে প্রধান প্রতিপক্ষ, তাদেরকে বলা হয়েছে আইনজীবী উন্নয়ন সংঘ, বিজেপি, মথা। এরা নতুন জিতল তা নয়, এটা বোধ হয় পরপর চতুর্থবার এই তারা জিতছেন। কিন্তু এই বিজয় 2026 ইংরেজিতে দেশ এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই মঞ্চের বিজয়, এটা সুদূর প্রসারী এটা আগামী দিনের এ রাজ্যের জনগণের সামনে একটা সুন্দর বার্তা, একটা ইতিবাচক বার্তা তারা দিয়েছেন। আমরা এই মঞ্চকে, তাদের এই বিজয়কে অভিনন্দন জানাচ্ছি। যদিও বারের নির্বাচন রাজনৈতিক লাইনে, রাজনৈতিক চিহ্নে হয় না, কারা এই বিজয়ী যে মঞ্চটা, কারা সেখানে, এরা নামই দিয়েছে হলো সংবিধান বাঁচাও। অর্থাৎ ত্রিপুরার যে প্রতিনিয়ত সংবিধান আক্রান্ত হচ্ছে, প্রতিনিয়ত মানুষের যে সাংবিধানিক অধিকার এটা লঙ্ঘিত হচ্ছে। আমাদের এই বিচারকদের, এই আইনজীবীদেরকেও প্রতিনিয়ত একেবারে নিম্নতম কোর্ট থেকে উচ্চতর কোর্ট অব্দি ত্রিপুরাজ্যের বর্তমান সরকার এইভাবে জীবন্ত মানুষকে যারা মেরে ফেলে, এরা চাকরি খাওয়া, জমি ছিনিয়ে নেওয়া, বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করা, ভোটাধিকার থেকে কেড়ে নেওয়া, এই সমস্ত ক্ষেত্রেতে
বিগত 8 বছর ধরে নানা অভিজ্ঞতায় তারা এই মঞ্চ করে তুলেছেন, এবং এটা একটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ত্রিপুরাজ্যের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ এবং মধ্যবিত্ত এবং ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবীরা এরা বিজেপিকে পছন্দ করছে না। কেননা এই নির্বাচনে আমরা কিন্তু কেউ, যারা আইনজীবী আছেন এরকম কেউ গেছেন বিভিন্ন রাজনীতি করেন, কিন্তু আমরা বামফ্রন্টের তরফ থেকে আমরা কেউ প্রচারে যাই, কিন্তু আমরা দেখেছি বিজেপির মঞ্চের পক্ষে সুবল ভৌমিক, কল্যাণী সাহা রায়, অশোক সিনহা, এরকম বহু লোক বিজেপির তাবর নেতারা একেবারে অন্য নির্বাচনী প্রচার যেরকম করে থাকে, তারা যেন একটা এরকম বিজেপি মথার ঐক্যবদ্ধ হয়ে অন্যদেরকে হারাতে হবে এরকম পণ নিয়ে তারা গেছেন। নানাভাবে তাদের অনুকূলে ফলাফল নেওয়ার চেষ্টা করছেন, এবং শুনেছি গতকাল রাত্রিবেলা যখন শেষ লগ্নে এই ফলাফল ঘোষণা হওয়া, সেখানে একটা অঘটন ঘটানোর, গোলযোগ তৈরি করা, শান্তিপূর্ণ এরকম অবস্থা হতে চেষ্টা হয়েছে, কারণে পুলিশ টের পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে প্রায় রাত 12টার সময়তে গিয়ে বহু পুলিশ হাজির হয়েছিল। যাই হোক, হয়নি। তো এটা ত্রিপুরাজ্যের মধ্যে আজকে গণতান্ত্রিক অধিকারের উপর যে আক্রমণ, জীবনজীবী আক্রমণ, তার বিরুদ্ধে সমস্ত ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র প্রিয় এবং বিজেপির স্বৈরাচার বিরোধী সমস্ত শক্তি যদি ঐক্যবদ্ধ হয়, বিজেপি মথা যতই টাকা দালুক, যতই চেষ্টা করুক, এরা জিততে পারে না। গতকালের এই বিজয় তার ইঙ্গিত দিয়েছে। কাজেই এটা বার না, বারের বাইরেও এই বাতাবরণকে নিয়ে যাওয়ার জন্য একটা দারুণ উৎসাহ তৈরি করেছে। এই হলো দুটি বিষয় আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে করতে পারেন। দেখুন, ওই বলে না যে তুফান নেই, বাতাস নেই, কিছু নেই, এরপরও কিছু গাছ ডাল হঠাৎ করে ভেঙে পড়ে। ঠিক কোন ব্যক্তি মানুষও এরকম কোন পরিস্থিতি নেই বা কোন ধরনের ঘটনা নেই, হঠাৎ করে একেবারে ক্ষিপ্ত হয়ে নানা ধরনের কথা বলতে থাকে। তো সেদিন হঠাৎ করে আমি দেখেছি কয়েকটা চ্যানেলে বলছেন, না না, সিপিএম কে আমি বিশ্বাস করবো না, গণমুক্তি বসে বিশ্বাস করবো না। কে বলেছে এই রতনলাল বাবুকে আমাদেরকে বিশ্বাস করার জন্য? ওনার বিশ্বাস অবিশ্বাস দিয়ে তো সিপিএম এর যায় আসে না। সিপিআইএম গণমুক্তি পরিষদ তার ঐতিহ্য, তার লড়াই, তার দায়বদ্ধতা, তার আদর্শের মধ্য দিয়ে এসে জনগণের কাছে বিশ্বস্ত। রতনবাবুর বিশ্বাসযোগ্য হওয়ার তো কোনো প্রয়োজন নেই। তাহলে হঠাৎ করে সেদিন তিনি অন্য বিষয়ে কথাবার্তা বলছিলেন, কেন এই জায়গাতে প্রসঙ্গ আসলো সিপিএম কে আমি বিশ্বাস করবো না? আসলে আমার মনে হয়েছে, কারণ বয়স হয়েছে তো ওনার, বয়স হলে অনেক সময় বিমৃতি হয়। তো বিজেপিরও এরকম কিছু এরকম প্রবীণ নেতৃত্ব, এদের বিমৃতি হওয়া শুরু হয়েছে, কেননা বিজেপির অভ্যন্তরে নানা ধরনের এই দুর্ঘটনা বা ভূমিকম্প হচ্ছে। যেমন সভাপতি নির্বাচন 2 বছর ধরে তারা গল্প শোনালো। বিজেপি হলো পৃথিবীর বৃহত্তম
রাজনৈতিক দল, বৃহত্তম গণতান্ত্রিক দল। তো গণতান্ত্রিক দলে তো গণতান্ত্রিক ভাবেই সভাপতি নির্বাচিত হবে। এই রাজ্যে বিজেপি সদস্যরা তারাই ভোট দেবে, এবং তারা ওই রিটার্নিং অফিসার, অবজারভার ইত্যাদিও 2 বছর আগে আপনাদের পত্রপত্রিকা ফলাও করে তারা বলেছে যে এত গণতান্ত্রিক। কিন্তু 2 বছর মন্থন করার পর বিপ্লব কুমার দেব, ভগবান দাস, সুবল ভৌমিক, অশোক সিনহা, তারপর আরো কত লোকের নাম এরা ভাসালো। শেষ পর্যন্ত কোথায় গিয়ে এই নৌকা গিয়ে থামলো? মাতাবাড়ি। সেখানকার অল্প বয়সী যুবক আছে। ঠিক আছে, ব্যক্তিগতভাবে আমি, যিনি বিজেপির সভাপতি হিসাবে নির্বাচিত না, মনোনীত হয়েছেন, অ্যাপয়েন্টেড হয়েছেন, আমি অভিনন্দন জানাবো। অল্প বয়স, একটা দায়িত্ব পেয়েছে, তিনি ভালো করে দায়িত্ব পালন করুন। আমাদের বিরোধী হলেও তিনি যদি গণতন্ত্রের প্রতি, উন্নয়নের প্রতি, শান্তি সম্প্রীতির প্রতি দায়বদ্ধ হন, এটা শুধু বিজেপির না, গোটা রাজ্যের লাভ হবে। সেদিক থেকে আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাবো। তো এখন এই ঘটনায় যে অনেক প্রবীণ, অভিজ্ঞ, বাঘা বাঘা নেতা থাকা সত্ত্বেও দিল্লির নেতারা এখানে তাদের কাউকেই তাদের পছন্দ হলো না। দিল্লি 2 বছর এত পরীক্ষা নিরীক্ষা করার পরও মালা গিয়ে পড়ল অভিষেক দেবরায় গলায়। আমার মনে হয় এই ঘটনায় রতন বাবু চিন্তিত হয়ে পড়েছেন যে না, 2028 তো ঘনিয়ে আসছে, আমার কি হবে। তো এর থেকে হঠাৎ করে ওই যে বললাম, উনি কোন রকমের তুফান নেই, বাতাস নেই, ভূমিকম্প নেই, হঠাৎ করে সিপিএম এর পেছনে লাগতে আরম্ভ করলেন। সিপিএম খুনি, গণমুক্তি পরিষদ খুনি। এই ত্রিপুরাজ্যের গণতন্ত্র, এটাকে শক্তিশালী করার প্রশ্নে ত্রিপুরা ইতিহাসটা বলো, কত শত সিপিএম কর্মী খুন হয়েছে, কত শত সিপিএম এই গণমুক্তি কর্মী খুন হয়েছে বলতে পারবেন? আগে তিনি যে দল করতেন কংগ্রেস, বা এখন যে দল করেন বিজেপি, এই ক্ষেত্রেতে হ্যাঁ কিছু নামের তালিকা আসে। আমি বলবো না কোন লোক খুন হয়, মানে হলেই, মানে যে কোনো লোক খুন হওয়াটাই এটা, মানে কি বলে, এই, মানে এটাকে সেভাবে আমাদের দেখতে হবে না। লোক খুন হলো, সবটা খুনই, যে যে কোনো খুনই এটা দুঃখের ব্যাপার। কিন্তু তিনি বলছেন বিজেপি সমস্ত ইয়েতে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্তদেরকে করে থাকে। তো কেন 30 জনের উপরে আমাদের এই বামপন্থী কর্মী খুন হয়েছে গত 8 বছরে? কেন একটা সুবিধা দেওয়া হলো না? এই যে গত পঞ্চায়েত নির্বাচনে, কি নাম জানি, কি শীল, বাদল শীল, কেন দেওয়া হচ্ছে না? তো এটা হলো এটা উনার, কি বলবো, প্রলাপ, যে অন্য কিছু। শহীদ মিয়া যে প্রলাপ বকছেন, এই প্রলাপ থেকে বলছেন, কাজে এর কোনো অন্য জবাব পায় না। হ্যাঁ, তাই আনন্দনগর স্কুলে আমি সেটাও বলছি যে বর্বরতার কোন জায়গায় চলে গেছে। একটা অষ্টম শ্রেণী না, অষ্টম শ্রেণীর ছাত্রী, তাকে বলাৎকার করে আবার তালা মেরে রেখে দিয়েছে। আবার সে তালার চাবি কাদের কাছে? যারা এ বলাৎকার করেছে তার সঙ্গী সাথীদের কাছে। একটা শিক্ষা প্রতিষ্ঠান, তার চাবি থাকে এই বিজেপির আমলে খুনি, ধর্ষণকারী, নারী পাচারকারী তাদের কাছে। মুখ্যমন্ত্রী বলছেন জিরো টলারেন্স, কাউকে ছাড়া হবে না। আসলে এরা কেউ ধরা পড়বে না এরকম চলতে থাকবে। আমি বিজেপির বন্ধুদের বলবো, ওই পশ্চিমবাংলার কিছু ভিডিও আসে,
15 বছর ধরে ত্রিপুরা রাজ্যের বিজেপি যেরকম ভাবে জনগণের উপর স্টিমরা চালিয়েছিল, এখন প্রায় প্রতিদিন কাউকে মাথা মুড়িয়ে, কাউকে কোমরে দড়ি বেঁধে, পচা ডিম ছুড়ে জনগণ অভ্যর্থনা জানাচ্ছে। ত্রিপুরা রাজ্যে যেন এরকম পুনরাবৃত্তি না হয়। ত্রিপুরার বিজেপি তার চেয়ে জঘন্য কাজ করছে, তাদের জন্য এরকম চলতে থাকলে এরকম অভ্যর্থনা কিন্তু অপেক্ষা করছে। খুব বেশি দিন নেই, আর খুব বেশি দিন নেই। তারা সাবধান হন এদিক থেকে। হ্যাঁ, ইতিমধ্যেই তো আমাদের সমাজজীবী নারী যে একটা সংগঠন আছে, তারা নেমেছে গতকাল পুলিশ হেডকোয়ার্টারে, তারা বিক্ষোভ জানিয়েছে। ছাত্র যুবরা নেমেছে, নারী সমিতি নেমেছে, আমতলী থানাতে ডেপুটেশন দেওয়া হয়েছে। আজকেও আমরা তো গেছি দুপুরবেলা, বিকালবেলা আরো একটা গ্রুপ যাবে। যদি সরকারের তরফ থেকে তারপরেও এইভাবে এই ঘটনাটাকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়, দেখবো অবস্থা বুঝি। আর সরকার যদি ঠিক করে, আমরা তো এটা বিজেপি দল করেছে বলছি না, আমরা সমাজ বিরোধীদের কাজ সমাজ বিরোধী হিসেবে তাদের ট্রিটমেন্ট ট্রিট করার জন্য বলছি। কাজেই এখন দেখা যাবে কি হচ্ছে অবস্থার প্রেক্ষিতে। আরো যদি রাস্তায় নামতে হয় আমরা নামবো।